লিসেনার্স, আজকের ঘটনাটি আমাদের যিনি পাঠিয়েছেন তার নাম শাইনুর। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই বলার চেষ্টা করছি। আমার নাম শাইনুর। আজ এত বছর পরেও সেই রাতের কথা মনে পড়লে আমার মুখটার ভেতরটা যেন ঠান্ডা হয়ে আসে। আমি জীবনে অনেক ভয়ঙ্কর ঘটনা দেখেছি, সাক্ষী হয়েছি। রাতের অন্ধকারের নির্জন রাস্তা দিয়ে একাও হেঁটেছি, শ্মশানের পাশ দিয়ে গিয়েছি, এমনকি কয়েকবার গভীর রাতে হাসপাতালের মর্গেও কাজের জন্য যেতে হয়েছে। কিন্তু সেদিন রাতে আমি যা দেখেছিলাম তার কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাইনি। ঘটনাটা প্রায় 8 বছর আগের। তখন আমি একটি ছোট পরিবহন প্রতিষ্ঠানে কাজ করি। আমাদের কাজ ছিল বিভিন্ন জায়গা থেকে লাশ সংগ্রহ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়া। অনেক সময় দূরের জেলা থেকে লাশ আনতে হতো। সাধারণত অ্যাম্বুলেন্সে করে লাশ পরিবহন করা হয়, কিন্তু সেদিন পরিস্থিতি ছিল অন্যরকম। এক রাতে আমাদের অফিসে ফোন আসে, একজন লোক মারা গেছেন। তার পরিবার ঢাকার বাইরে থাকে। মরদেহটি কফিনে করে নিয়ে যেতে হবে। রাত তখন প্রায় 10:30। আমার সঙ্গে যাওয়ার কথা ছিল সেলিম নামে এক ভাইয়ের। তিনি আমাদের চেয়ে বয়সে বড় হবেন, বহু বছর ধরে এই কাজ করতেন। সেলিম ভাই ফোনটা রেখে বললেন যে, শাইনুর, আজকে একটা কাজ আছে, একটু অদ্ভুত ধরনের। আমি বললাম, কি হয়েছে? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, একটা কফিন নিতে হবে। আমি হেসে বললাম, কফিন তো আমরা আগেও নিয়েছি, এতে অদ্ভুত কি? তিনি আমাদের দিকে তাকালেন। এই কফিনটা একটু আলাদা। আমি আর কিছু বুঝতে পারলাম না। রাত 11টার দিকে আমরা গাড়ি নিয়ে রওনা দিই। জায়গাটা ছিল শহর থেকে অনেক দূরে। রাস্তার দুপাশে তখন প্রায় কোনো বাড়ি ঘর ছিল না। মাঝে মাঝে 2-1টা চায়ের দোকান আর ছোট বাজার দেখা যাচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাটা ফাঁকা হয়ে গেল। গাড়ির হেডলাইট ছাড়া সামনে কিছুই দেখা যায় না। প্রায় 1.5 ঘন্টা পর আমরা একটি পুরনো বাড়ির সামনে পৌঁছালাম। বাড়িটা দেখে আমরা প্রথমে অস্বস্তি হচ্ছিল, কিন্তু বিশাল পুরনো দোতলা বাড়ি, চারপাশে বড় বড় গাছ। উঠানের এক পাশে কয়েকজন মানুষ দাঁড়িয়ে ছিল, আর তাদের মাঝখানে রাখা ছিল একটি পুরনো কাঠের কফিন। কফিনটি ছিল অস্বাভাবিকভাবে বড়। আমি গাড়ি থেকে নামতেই সেলিম ভাই আমার দিকে হাত ধরে বললেন, একটা কথা মনে রাখবি। কি? আমি বললাম, কফিনটা একা কখনো খুলবি না। আমি হেসে বললাম, খোলার দরকার কি? তিনি বললেন, যদি কেউ তোকে বলে খুলতে, তবুও খুলবি না। আমি তখন বুঝতে পারিনি কেন তিনি এমন কথা বলছেন। আমরা কফিনটা গাড়িতে তুললাম, কিন্তু কফিন গাড়িতে উঠানোর সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। 4 জন মানুষ মিলে কফিনটা তুলছিল। হঠাৎ মনে হলো ভেতর থেকে যেন একটা শব্দ হয়। সবাই তখন থেমে গেল। আমি বললাম, কি হলো? কেউ কোনো উত্তর দিল না। সেলিম ভাই কফিনটার দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব নিচু গলায় বললেন, চল। আমি আবার শুনলাম শব্দটা কফিনের ভেতর থেকে আসছিল। আমি বললাম, সেলিম ভাই, শব্দটা কি? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কিছু না, কাঠের শব্দ মনে হয়। কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি নিজেও বিশ্বাস করছেন না কথাটা। আমরা কফিনটা গাড়ির ভেতরে রাখলাম। আমি ড্রাইভারের পাশে বসলাম। সেলিম ভাই পেছনে কফিনের বসে রইলেন। গাড়ি চলতে শুরু করলো। প্রথম 8 ঘন্টা সবকিছুই ঠিক। তারপর হঠাৎ পেছন থেকে একটা শব্দ। আমি আয়নায় তাকালাম। সেলিম ভাই কফিনটার দিকে তাকিয়ে বসে আছেন। আমি বললাম, আবার শব্দ হলো। তিনি বললেন, শুনেছি। তারপর কিছুক্ষণ নীরবতা। কিছুক্ষণ পর আবার শব্দটা আরো স্পষ্ট, যেন কেউ ভেতর থেকে কাঠের কফিনে হাত দিয়ে আঘাত করছে। আমার গা শিউরে উঠল। আমি গাড়ি থামাতে যাচ্ছিলাম। সেলিম ভাই চিৎকার করে বলে, গাড়ি থামাবি না?
আমি অবাক হয়ে বলি, কিন্তু ভেতর থেকে শব্দ হচ্ছে যে। তিনি কিছুই বলে না, শুধু কফিনটার দিকে তাকিয়ে রইলেন। তারপর আচমকা কফিনের ভেতর থেকে শব্দ আসতে শুরু করলে সেলিম ভাই ফিসফিস করে বললেন, আল্লাহ। আমি বললাম, কি হয়েছে? তিনি আমার দিকে তাকিয়ে এমন একটা কথা বললেন যেটা শুনে আমার শরীরের সব শক্তি যেন শেষ হয়ে গেল। এই শব্দটা অন্যরকম অদ্ভুত ধরনের। গাড়ির ভেতরে নিস্তবতা নেমে এলো। আমি আয়নায় তাকাই, কফিনটা অন্ধকারেই পড়ে রয়েছে। কিন্তু ঠিক তখনই কফিনের ভেতর থেকে খুব ক্ষীণ একটা শব্দ আসে। মনে হলো কেউ যেন ফিসফিস করে বলছে যে আমি জমে গেলাম। সেলিম ভাই শুনেছিলেন যে তিনি চোখ বন্ধ করে বসে রইলেন। আমি কাঁপা গলায় বললাম, আপনি শুনছেন তো? তিনি কোনো উত্তর দিলেন না। আবার শব্দটা আসে, কিন্তু এবার শব্দটা কফিনের ভেতর থেকে নয়। মনে হলো শব্দটা ঠিক আমার কানের পাশ দিয়েই আসছে। আমি ঘাড় ঘুরিয়ে তাকাই। পেছনে তখন কেউ নেই, শুধু কফিন। আর সেই মুহূর্তেই কফিনের ঢাকনায় ধীরে ধীরে একটি হাতের ছাপ ফুটে উঠতে শুরু করে। ভেতর থেকে আমি চিৎকার করে উঠি। সেলিম ভাই উঠে দাঁড়িয়ে বললেন, গাড়ি থামাস না। কিন্তু তখন আমাদের সামনের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল একজন মানুষ, কালো কাপড় পরা, মাথা নিচু। গাড়ির হেডলাইটে তার মুখ দেখা যাচ্ছিল না। আমি ব্রেক চাপতে যাচ্ছিলাম। সেলিম ভাই চিৎকার করলেন, থামাবি না? কিন্তু মানুষটা নড়ল না। গাড়ি তার দিকে এগিয়ে যায়। আর ঠিক তখনই যখন মনে হলো আমার কাঁধে ধাক্কা দেবে, তখনই সেই হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আমি গাড়ি থামিয়ে দেই। সেলিম ভাই পিছন থেকে কাঁপা গলায় বললেন, তুই কেন থামালি? আমি বললাম, ওখানে একজন মানুষ ছিল। তিনি জানালার বাইরে দাঁড়িয়ে বললেন, কেউ ছিল না। আমি আবার আয়নায় তাকালাম। কফিনটা তখনও সেখানে, কিন্তু এবার কফিনের ঢাকনার উপর ছাপটি নেই। তার বদলে লেখা ছিল একটি মাত্র শব্দ, আমার ঠান্ডা লাগছে। সেদিন রাতে আমরা কোথাও পৌঁছেছিলাম জানি না। কফিনের ভেতরে আসলে কে ছিল আর কেন সেই কফিন আমাদের সঙ্গে কথা বলছিল, তার উত্তর তখনও আমরা জানতাম না। কিন্তু আসল ভয় শুরু হয়েছিল তারপর থেকেই। রাত তখন প্রায় 1:45। আমাদের গাড়ি তখনও সেই অন্ধকার রাস্তার উপর দাঁড়িয়েছিল। সামনে কোনো মানুষ নেই, পেছনেও নেই। অথচ কয়েক মুহূর্ত আগেও আমরা দুইজনই রাস্তার মাঝখানে একজন কালো পোশাক পরা মানুষ দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমি গাড়ি আবার চালু করতে যাচ্ছিলাম। ঠিক তখনই পেছন থেকে আবার যেন কথা বলার আওয়াজ হলো। আমি আর সেলিম ভাই দুজনেই জমে যাই। কফিনের ভেতর থেকে আবার শব্দ হচ্ছিল। আমি বললাম, সেলিম ভাই, এবার কি করি? তিনি খুব নিচু গলায় বললেন, কিছু করবি না, গাড়ি চালা। আমি বললাম, কিন্তু ভেতর থেকে শব্দ হচ্ছে। তিনি বললেন, যতক্ষণ গন্তব্য পৌঁছায়নি কফিন খোলা যাবে না। গাড়ি চালু করলাম আমি, কিন্তু এবার গাড়ির ভেতরের পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। কিছুক্ষণ পর পরই কফিনের ভেতরে শব্দ আসে, কখনো একবার, দুবার, আবার কখনো টানা 5 থেকে 6 বার। মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে। আমি আয়নায় তাকাতে ভয় পাচ্ছিলাম, কিন্তু একসময় নিজের অজান্তেই তাকিয়ে ফেলি। কফিনটা ঠিক আগের জায়গায় ছিল, তবে তার উপর একটা অদ্ভুত ভাবে ছায়া পড়েছিল। মনে হচ্ছিল কেউ কফিনের উপর বসে আছে। আমি চোখ মুছে আবার তাকাই, কেউ নেই। সেলিম ভাই বললেন, কি দেখছিস? আমি বললাম, কিছু না। তিনি বুঝতে পেরেছিলেন আমি মিথ্যা বলছি। কিছুক্ষণ পর তিনি বললেন যে, একটা কথা বলবো তোকে। আমি বললাম, জি বলেন।
আজকে কফিনটা নিয়ে একটা বিষয় আছে। আমি বললাম, কি বিষয়? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, সমস্যাটা অন্য জায়গায়। তুই এখন গাড়ি চালা ভালোভাবে। কিন্তু তখনই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। আমি কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কাজ হলো না। রাস্তার দুপাশে ঘন গাছ, কোনো বাড়ি নেই, কোনো আলো নেই, শুধু অন্ধকার। সেলিম ভাই বললেন, নামিস না। আমি বললাম, কিন্তু গাড়ি তো বন্ধ। তবুও নামিস না। আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি উত্তর দেওয়ার আগে কফিনের ভেতর থেকে শব্দ হয়। সেলিম ভাই চোখ বন্ধ করলেন, তারপর ফিসফিস করে বললেন, কি হচ্ছে এসব? কোনো মতে দরজা খুলবি না। ঠিক তখনই গাড়ির জানালায় একজন আঘাত করে। কে যেন বাইরে থেকে কাছে আঙুল দিয়ে আঘাত করে বলছে, জানলাটা খুলো। আমি জানালার দিকে তাকালাম, কিন্তু কেউ ছিল না তখন। আবার শব্দ। এবার শব্দটা পাশের জানালা থেকে। আমি ধীরে ধীরে আয়নায় তাকাই। পেছনের রাস্তার উপর দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, কালো পোশাক পরা লোকটা। আমি সেলিম ভাইকে বলি, ওই মানুষটা আবার এসেছে। তিনি পেছনে তাকালেন না, শুধু বললেন, চোখ সরিয়ে নে। আমি বললাম, কেন ভাই? ওর মুখ দেখবি না। তিনি বললেন, কিন্তু আমার কৌতূহল আমাকে হারিয়ে দিল। আমি আবার আয়নায় তাকাই। মানুষটি ধীরে ধীরে মাথা তুলল, তার মুখ অন্ধকারে ঢাকা। তারপর সে এক পা এগিয়ে এলো, এভাবে আরেক পা, এভাবে গাড়ির একেবারে কাছে চলে এলো। আমি দেখলাম তার পা মাটিতে পড়ছে না, সে যেন মাটির উপর কয়েক ইঞ্চি ভেসে আছে। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। হঠাৎ কফিনের ভেতরে একটা জোরে আওয়াজ হলো। আমি চমকে উঠলাম। তারপর আবার শব্দ। কফিনের ঢাকনা যেন ভেতর থেকে কেউ প্রচন্ড শক্তিতে আঘাত করছে। সেলিম ভাই এবার চিৎকার করে উঠলেন, আয়াতুল কুরসি পড়। আমি কাঁপতে কাঁপতে পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর কফিনের শব্দটা থেমে যায়। বাইরের কালো মানুষটিও নেই। তারপর আশ্চর্যজনকভাবে গাড়ির ইঞ্জিন নিজে থেকেই চালু হয়ে যায়। আমরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। প্রায় 20 মিনিট পর আমরা মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছালাম। বাড়ির সামনে অনেক মানুষ অপেক্ষা করছিল। কফিন নামানোর সময় সবাই চুপচাপ ছিল। একজন লোক এগিয়ে এসে কফিনের দিকে তাকালেন। তিনি কাবা গলায় বললেন, এটা কোথায় পেয়েছেন? সেলিম ভাই বললেন, আপনারাই তো কফিন দিয়েছিলেন। লোকটি মাথা নাড়লেন, না। আমরা দুজনেই অবাক। লোকটি আবার বলে উঠল, আমরা যে কফিন দিয়েছিলাম সেটা ছিল সাদা রঙের। আমি কফিনের দিকে তাকাই। আমাদের কফিনটি ছিল পুরনো কালচে কাঠের। তখন লোকটি আরো বলে, এই কফিনটা আমি আগেও দেখেছি। সেলিম আবার জিজ্ঞেস করলেন, কোথায়? লোকটি উত্তর দিলেন, প্রায় 15 বছর আগে। আমার বুকের ভেতর ধক করে উঠল। তিনি বললেন, এই কফিনে আমার ছোট ভাইকে নেওয়া হয়েছিল। চারপাশে সবাই নিস্তব্ধ হয়ে যায়। আমি বললাম, কিন্তু এটা তো নতুন করে বানানো হতে পারে। কিন্তু লোকটি মাথা নাড়ালেন, না। তারপর তিনি কফিনের এক পাশে থাকা ছোট একটা দাগ দেখালেন। এই দাগটা আমি চিনতে পারছি। আমি কাছে গিয়ে দেখলাম কাঠের ওপর পুরনো করে খোদাই করা একটি চিহ্ন, একটি বৃত্তের ভেতরে 3টে দাগ। লোকটি আবার বলে, আমার ভাই মারা যাওয়ার পর এই কফিনে তাকে রাখা হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, তারপর? তিনি বললেন, কফিনটা কেমন ভাবে জানি হারিয়ে গিয়েছিল। সেলিম ভাই বললেন, হারিয়ে যায় মানে? তিনি আবার বলেন, কেউ জানে না। আর আজ সেটাই আবার ফিরে এসেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তখন আমরা জানতাম না। কফিন খুলে মৃতদেহ বের করার সময় সবাই পেছনে সরে দাঁড়ালো। 2 জন লোক কফিনের ঢাকনার পেরেক খুলতে শুরু করে। হঠাৎ ভেতর থেকে খুব ক্ষীণ একটা শব্দ আসে,
না, সবাই থেমে গেল। আমি স্পষ্ট শুনেছিলাম, সেলিম ভাইও শুনেছিলেন, কিন্তু লোকটি আবার বলেন, খুলুন। ঢাকনা ধীরে ধীরে উঠল। ভেতরে মৃতদেহটি রয়েছে, সবকিছুই স্বাভাবিক, কিন্তু মৃতদেহটির দুই হাত শক্ত করে বুকের উপর রাখা, আর তার ডান হাতের মুঠোয় মধ্যে ছিল একটা টুকরো পুরনের কাগজ। পূর্ণ ছিল সেই কাগজটা অনেক। লোকটা কাগজ বের করে পড়লেন। কাগজে কাপা হাতে মাত্র একটি বাক্য লেখা ছিল, এই কফিনে যে যায় সে একা যায় না। সেদিন রাতেই আমরা জানতে পারি, সেই যে মারা যাওয়া আগের রাতে সেই লোকটির পরিবারের একজনকে ঠিক একই কথা বলেছিল। কিন্তু সেই রাতের পর থেকে আমাদের গ্রামের আরো 3জন মানুষ নিখোঁজ হয়েছিল। তাদের কারো লাশ পাওয়া যায়নি, কিন্তু 3টি নিখোঁজ হওয়ার ঘটনাতেই এই কফিনের কথা উঠে আসে। আর তখন আমার মনে হলো, আমরা যে কফিনটাকে এতক্ষণ মৃতদেহ বহন করার একটি বাক্স মনে করেছি, হয়তো আসলেই সেটি কোনো মৃতদেহ বহন করছিল না। হয়তো সে বহন করছিল অন্য কাউকে, অন্য জগতের কিছুকে, অথবা সে কাউকে খুঁজছিল। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন শাইনুর ভাই ঢাকা থেকে। তাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। আমাদের আতঙ্কের দুনিয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন অন করে দিবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর আপনারা কি ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন। আমাকে সাপোর্ট করলে পরবর্তীতে এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা আনার চেষ্টা করব, যা আপনাদের হৃদয়ে কাঁপিয়ে তুলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ঘটনা নিয়ে ফিরব। আল্লাহ হাফেজ।